জিনটা প্রতি রাতে এসে মারিয়ার সঙ্গে সহবাস করত। বিষয়টা মারিয়া নিজেও টের পেত, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। সে জিনটার পুরোপুরি বশে চলে এসেছিল এবং জিনটা তার সঙ্গে যা করত সেসব মারিয়া নিজে উপভোগ করত। হুজুরের মেয়ে হওয়ার কারণে তার দিকে তেমন কেউ খেয়াল করতো না, এমনকি বাসার সবাই মারিয়ার দিকে খেয়াল করতো না। কিন্তু মারিয়ার মা মারিয়ার এরকম আচমকা পরিবর্তনে কিছুটা বুঝতে পারল যে তার সঙ্গে নিশ্চয়ই কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে। তিনি মারিয়াকে ট্র্যাক করতে শুরু করলেন যে সে আসলে কি করে। তিনি বুঝতে পারলেন সেদিন যেদিন এক গভীর রাতে মারিয়ার রুম থেকে তিনি আওয়াজ শুনতে পেলেন। তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন, কিন্তু ওপর থেকে আচমকা আওয়াজ শুনে তিনি যখন ওপরের দিকে গেলেন, গিয়ে দেখলেন মারিয়ার রুম থেকে আওয়াজ আসছে। মারিয়ার দরজা খটখট করে শব্দ হতে লাগলো। মারিয়া তখন সেই জিনের সাথে সহবাস করছে। জিনটা তার উপর জোর করে চেপে বসে আছে। তারপর মারিয়া যখন শুনতে পারল যে তার মা বাইরে থেকে খটখট করছে, তখন সে তার মাকে বলল কি যে, মা তুমি এখন যাও, আমি কাজ করছি। মারিয়ার মা তখন বলল কি যে, কি কাজ করছিস, তাড়াতাড়ি দরজা খোল, এত রাত হয়েছে এখন পর্যন্ত জেগে আছিস। মারিয়া জিনটাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে একদম এলোমেলো চুলে প্রায় অল্প জামা কাপড় পরে তার মায়ের কাছে চলে আসলো। তারপর সে যখন দরজা খুলল, তার মা দেখলো মারিয়া প্রায় অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে মারিয়ার মা বেশ খানিকটা চমকে গেল, বলল কি যে, এ কি অবস্থা তোর? মারিয়ার মা ভেতরের দিকে তাকিয়ে দেখতে পেল কোন একটা ছায়া সেখানে দাঁড়িয়ে আছে। মারিয়ার মা আর বুঝতে একটু বাকি রইল না যে নিশ্চয়ই কোনো অদ্ভুত জিনিস ঘটেছে তার মায়ের সঙ্গে। সে সঙ্গে সঙ্গে বলল, ভেতরে কি আছে? আর তোর শরীরের এ অবস্থা কেন? চুলগুলো এরকম এলোমেলো করে রেখেছিস কিসের জন্য? মারিয়ার মা নিজেও বুঝতে পারছে নিশ্চয়ই তার মেয়ে কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে পড়েছে, কারণ এরকম ভঙ্গিমাই মেয়েরা তখনই থাকে। ছি ছি! মারিয়ার মা ধাক্কা দিয়ে তাকে ভেতরে ঢুকে গেল। তারপর সে যখন ভেতরে গিয়ে কাউকে দেখতে পেল না, দেখলো তার আন্ডারগার্মেন্টস যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা দেখে মারিয়ার মার বুঝতে একটুও বাকি রইল না যে ঘরের ভেতরে কেউ একজন এসেছিল। মারিয়া অনেকটা রেগে গেল। এরকম রাগী চেহারা সে কোনোদিন দেখেনি। কখন যে সেই জিনটা মারিয়ার শরীরের ভিতরে প্রবেশ করে ফেলেছে সেটা মারিয়া নিজেও বুঝতে পারেনি। আর মারিয়া নিজেই তো সেই জিনটার বশে রয়েছে। সে সঙ্গে সঙ্গেই মাটি থেকে বেশ খানিকটা ওপরে উঠে গেল, একদম শূন্যে ভেসে গেল। এটা দেখে মারিয়ার মা ভয় পেয়ে নিচে ছিটকে পড়ে গেল। তারপর মারিয়া তাকে অনেক জোরে চিৎকার করতে করতে বলল, তুই এখানে কেন এসেছিস? এখান থেকে দ্রুত বেরিয়ে যা, না হলে কিন্তু তোর খবর আছে। এই কথা বলার পর মারিয়ার মা ভয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সে গিয়ে তার স্বামীকে যে বলবে সেটাও বলতে পারছে না, কারণ ওই রাতে ঘরে কেউ ছিল না। মারিয়ার মা খানিকক্ষণ পরে এসে মারিয়াকে বলল, তোর কি হয়েছে মা? কিছু কি হয়েছে আমাকে বল। এরকমটা মারিয়ার মা বুঝতে পারছে তার মেয়েকে কোনো ভূতে আছর করেছে। তাহলে কোনো ভূত বা জিন তার সাথে। মারিয়ার মা বিষয়টা কিঞ্চিত আঁচ করতে পারল। সে কয়েকদিন ধরে খেয়াল করছিল যে মারিয়া অনেকটা শুকিয়ে গিয়েছে এবং তার সেই আগের রূপ যৌবন কেমন যেন নেই, অনেকটা অন্যরকম হয়ে গিয়েছে আচরণের দিক থেকেও। পরের দিন যখন তার স্বামী আসলো তাকে বলতে যাবে, দেখলো তার স্বামীর সঙ্গে মানে হচ্ছে হুজুরের সঙ্গে আরো বেশ কয়েকজন হুজুর বাড়ির ভিতরে এসেছে। তিনি তো চাইলেই তাদের সঙ্গে সামনে একদম হুট করে যেতে পারছে না। বেশ কয়েকবার খোঁজও পাঠিয়েছেন, কিন্তু হুজুর সেখানে আসেননি আর কি, মানে মৌলানা সাহেব মারিয়ার বাবা। মারিয়ার বাবার সঙ্গে যে বন্ধুটা এসেছিল সে ছিল একজন বড় আলেম এবং জিনদের সঙ্গে তার ভালো খাতির রয়েছে। তিনি যখন এই ঘরের ভিতরে প্রবেশ করলেন তখনই তিনি বুঝতে পারলেন যে এই বাড়ির ভিতরে নিশ্চয়ই কোনো জিনের প্রভাব রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে জিনের স্মেল করতে পারলেন। তিনি তার সেই বন্ধুকে মানে মারিয়ার বাবাকে বললেন যে, আপনাদের বাড়িতে কোনো জিনের গন্ধ পাচ্ছি আমি, কোনো জিন কি আছে? তখন সেই মাওলানা হেসে বললেন কি যে, আর কি যে বলেন আপনি, জিন তো আপনার বাড়িতে থাকবে এবং আপনি যেহেতু জিন লালন পালন করেন তাহলে তো আপনার বাড়িতেই থাকার কথা। মারিয়ার বাবা এই কথা বলার পর সেই লোকটা বললেন, না না, আমি এই বাড়ির আশেপাশে জিনের গন্ধ পাচ্ছি, দেখি তো গিয়ে, চলুন তো কোথায় আছে বিষয়টা। তারপর মারিয়ার বাবা এবং সেই বৃদ্ধ আলেম লোকটা ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি বললেন কি যে, উপরের কামরা থেকে সেই গন্ধটা আসছে। উপরের কামরায় কে থাকে? মারিয়ার বাবা বলল, আমার মেয়ে থাকে, একমাত্র মেয়ে উপরেই থাকে।
তখন তিনি পুরোটা আন্দাজ করতে পারলেন। তারপর যখন মারিয়ার বাবা উপরে উঠলেন এবং সেই আলমকে সহকারে নিয়ে, মারিয়া যেন কোনোভাবেই রুম খুলছিল না। মারিয়া ঠিকমতো আরবি পড়তে যায় না, তারপর সে ঠিকমতো স্কুল কলেজেও যায় না, পড়াশোনাও করে না। মারিয়ার মা বাইরে থেকে তাকে ডাক দিলেন। ততক্ষণে মারিয়ার সেই আঙ্কেল মানে হচ্ছে আলেম সেই ঘরের ভিতরে প্রবেশ করে মারিয়াকে দেখেই বুঝতে পারল যে এর ওপর কোনো জিনের প্রভাব রয়েছে। মারিয়ার সঙ্গে সঙ্গেই সেই আলেমকে দেখে সমস্ত বাসনকোসন তার দিকে ছুটতে লাগলো। তিনি ওইখান থেকে নেমে আসলেন এবং বুঝতে পারলেন কোনো খারাপ জিনের আঁচড় তার মেয়ের উপর পড়েছে। সঙ্গে সঙ্গেই মাওলানা সাহেব নিচে আসার পর তার স্ত্রী তাকে ডেকে কোণায় নিয়ে গেলেন। বললেন কি যে এরকমটা দেখেছি, এবং তিনি সমস্ত ঘটনা খুলে বললেন গত রাতেই যা কিছু দেখেছে। এইগুলো বলার পর সঙ্গে সঙ্গে উপর থেকে সেই আলেম নেমে আসলেন। নেমে এসে বললেন কি যে আপনার মেয়ের পর একটা কালো জিনের ছায়া আছে এবং জিনটা খুবই শক্তিশালী। সে এতক্ষণ এখানেই ছিল, কিন্তু আমাকে দেখার পর সে এখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তবে আপনার মেয়ের উপর বেশ খানিকটা প্রভাব সে ফেলে রেখেছে। আপনার মেয়েকে দেখেই সে বোঝা যাচ্ছে, এবং অনেকদিন ধরেই আপনার মেয়ের উপর সে কর্তৃত্ব স্থাপন করছে এবং আপনার মেয়ের শরীরের মধ্যে আছে। এটা শুনে ঘরের সবাই ভয় পেয়ে গেল, কারণ হচ্ছে মারিয়া আসলে বেশ কয়েকদিন ধরে অদ্ভুত আচরণ করছে, এবং এটা কেন করছে সেটা এখন বোঝা গেল। মারিয়ার মায়ের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর তো তার বাবার একদম চোখ ছানা করা অবস্থা হয়ে গেল। তখন সে সেই মুরব্বী আলেমটাকে জিজ্ঞেস করলেন যে বন্ধু, কি করা যায়? আমার একমাত্র মেয়ে, তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটবে আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সেই আলেম বন্ধুটি বললেন কি যে আজকে রাতে ওই জিনটা নির্ঘাত আবার আসবে। যখন আসবে তখন আমি আপনার মেয়েকে নিচে এনে ওই জিনটাকে ধরার চেষ্টা করব এবং জিজ্ঞেস করব যে সে কেন এমনটা করছে। না হলে তাকে ধরার কোনো উপায় নেই। বললাম না, জিনকে দেখে মনে হচ্ছে এটা আদ গোত্রের জিন, এবং আদ গোত্রের জিনরা খুবই খারাপ হয় এবং এরা এরকমভাবে মেয়েদের শরীর ভোগ করার চেষ্টা করে। বিষয়টা হয়তো আপনার কাছে অন্যরকম লাগতে পারে, কিন্তু আমি সত্যিই বলছি, আমার সাথে যে জিনগুলো আছে তারা খুব ভালো জিন, এবং আমি তাদেরকে আজকে রাতে নিয়ে আসবো। এখন আমি আসি। এখানে এসে তো খুব একটা বিপদের সম্মুখীন দেখলাম আপনাদেরকে। তারপর বাড়ির সবাই একদম কান্নাকাটি করতে শুরু করলো, মারিয়ার মা, মারিয়ার খালা, বোনেরা সকলেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এরকমটা হবার কথা না। এই বাড়ির মধ্যে নিশ্চয়ই তাকে বাইরে কোথাও থেকে ধরেছে, এবং সেটা কোথায়? কারণ এটা একটা আলেমের বাড়ি এবং একজন বক্তার বাড়ি। এখানে এরকম হওয়া তো কোনোভাবে স্বাভাবিক না। মারিয়া কি কোথাও গিয়েছিল? তার বাবা তার মাকে জিজ্ঞেস করতে লাগলো। তখন মারিয়ার মা বলল কি যে ও তো ঘর থেকে কোথাও বের হয় না, আর কোথাও যায় না। যখনই যায় তখন আমার সাথে থাকে, কিন্তু এমনটা তো হওয়ার কোনো উপায় নেই। কিন্তু এটা কিভাবে ঘটলো? মারিয়ার বাবা মা কিছুই বুঝতে পারছে না। ওদিন সন্ধ্যাবেলা সেই আলেম বন্ধুটি তার কয়েকজন সাগরেদ জিন সহকারে বাড়ির ভিতরে চলে আসলো। জিনটা তখনও মারিয়ার কামরায় উপস্থিত ছিল। সকলে ধরে মারিয়াকে নিচে নিয়ে আসলো। মারিয়ার গায়ে এত শক্তি যে দুজন মহিলা মানুষ ধরার পরেও তাকে ছিটকে ফেলে দেওয়া হলো। সে মহিলা মানুষ দুজন ছিটকে দূরে পড়ে গেল। তারপর মারিয়ার সেই আলেম বন্ধু আঙ্কেলের যে জিন দুটো ছিল, সেই আলেম জিন দুটোকে তারা মারিয়াকে তুলে নিয়ে আসা হলো, কারণ অন্য কেউই তাকে ধরতে পারছিল না। এমনকি মারিয়ার দুই শক্তিশালী ভাইও তাকে ধরে তার সঙ্গে পারছিল না, একদম ছিটকে ফেলে দিচ্ছিল। তার মানে বোঝা যাচ্ছিল সেই জিনটা মারিয়ার শরীরের ভিতরে তখনও উপস্থিত অবস্থায় রয়েছে, এবং সেই জিন দুটোকে দেখে তারা ভয় পেয়ে গেল। সেই বড় জিনটা, যেটা কিনা শয়তান জিন ছিল, সেইখান থেকে পালানোর চেষ্টা করলো। কিন্তু আলেমের যে দুজন সাগরেদ জিন ছিল, সেই জিন দুজন তাকে একদম পাকড়া করে নিচে নিয়ে আসলো এবং তাকে শক্ত করে একটা খুঁটির সঙ্গে বাঁধা হলো মন্ত্র দিয়ে, একদম দোয়া দিয়ে বেঁধে ফেলা হলো। সেই জিনটা অনেক ছোটাছুটি করার পরেও মারিয়ার শরীর থেকে বের হতে পারলো না। সেটা স্পষ্ট সবাই দেখতে পাচ্ছিল, কারণ হচ্ছে মারিয়ার শরীরের মধ্যে থেকে একটা অন্যরকম ধোঁয়া বের হচ্ছিল, এবং যখন বের হওয়ার চেষ্টা করছিল তখন সেই কালো ধোঁয়াটা একটা থেকে দুইটা হয়ে যাচ্ছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ওই রাতটা ছিল একদম ভয়াল রাত। তারপর মারিয়ার সেই আলেম বন্ধু তার সামনে বসে তারপর পবিত্র পানি ছিটাতে লাগলেন, এবং কিছুক্ষণ পর বললেন কি যে তুই কে, এবং তুই এর শরীরের ভিতরে কেন এসেছিস? তুই নিশ্চয়ই সাদ গোত্রের জিন, তাই না? তখন সেই জিনটা অনেক চিৎকার করে উঠল। চিৎকার করার সঙ্গে সঙ্গেই চারিদিকে জোরে বাতাস বইতে লাগলো ঝড়ের মতো, এবং সেই সাথে জানালাগুলো জোরে জোরে বাড়ি খেতে লাগলো, পর্দাগুলো সব উঠতে লাগলো। জিনটা যে অনেক শক্তিশালী ছিল এটাই তার প্রমাণ। এবং সেই জিনটা বলতে লাগলো,
তোরা আমাকে এখানে তুলে নিয়ে এসে অনেক বড় ভুল করেছিস, তোদের অনেক বড় ক্ষতি করব আমি। এই কথা বলার পর সেই আলেমটা আরও মন্ত্র পড়তে লাগলো এবং মন্ত্র পড়ে তার গায়ে ফু দিতে লাগলো। ফুদের সঙ্গে সঙ্গে খানিকক্ষণ বাদে সে শান্ত হয়ে গেল এবং মারিয়ার শরীর ছেড়ে সে পাশে বসে পড়ল এবং মন্ত্রপুরোতে সে আটকে পড়েছে। মারিয়া ততক্ষণ একদম অজ্ঞান হয়ে গিয়েছে এবং সে মাথা নিচু করে একদম ঘুমানোর মতো করে বসে পড়ল। সেরকমভাবে সে বসে আছে। কালো জিনটা তার পাশে বসে একদম ধোয়ার মতো আকাশে ভাসছে, মানে শূন্যে ভাসছে। তার শরীর একদমই নেই এবং সে শরীর কখনো হতেও পারে না, কারণ কালো জিনেদের শরীর মানুষের দুনিয়ায় দেখা যায় না, শুধুমাত্র তাদের অবয়ব দেখা যায় এবং তারা শরীর মাত্র অন্য কোনো মেয়ে অথবা ছেলের ভিতরে প্রবেশ করলেই তাদের শরীর হয়। কিন্তু এই জিনটা কোনো কিছুই বলছে না বা মুখ খুলছে না। আলমটা পবিত্র পানি নিয়ে তার গায়ের দিকে আবার ছুটতে লাগলো, কিন্তু কোনোভাবেই সেই জিনটা সেখান থেকে সরছিল না এবং কোনোভাবেই মুখ খুলছিল না। সেই জিনটা জোরে জোরে চিৎকার করছিল। চিৎকারের শব্দে পুরো জঙ্গলের সমস্ত পাখি এবং পশু সব উড়ে গেল, কিন্তু সেই জিনটা কোনোভাবেই তার মুখ খুলছিল না। আলেমটা বলল যে তুই সত্যি সত্যি বলবি না? সেই শক্তিশালী জিন দুটো তাকে ধরে রেখেছে, প্লাস মন্ত্রপুত করে তাকে সেখানে বেঁধে রাখা হয়েছে, কিন্তু কোনোভাবেই সেই জিনকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তারপর খানিকক্ষণ বাদে এসে বলে উঠল, আমি তোদের মেয়েকে কখনোই ছাড়বো না এবং তোদের মেয়েকে আমি আমার সাথে করে নিয়ে যাব। ওকে আমার পছন্দ হয়েছে। আজ পর্যন্ত আমি যতগুলো শরীর ভোগ করেছি তার মধ্যে থেকে ওর শরীরটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে এবং আমি ওকে বিয়ে করব এবং আমার পত্নী করে সারা জীবন আমার কাছে রাখবো। তখন সেই আলেম বলে উঠল, এটা কোনোদিন সম্ভব না। তুই একটা জিন এবং খারাপ জিন, তোর সঙ্গে জীবনেও কোনোদিন ওই মেয়ের বিয়ে হবে না এবং তোকে আমি এমন শাস্তি দিব যে এই পৃথিবী থেকে একদম নিঃশেষ করে দিব। তখন সে জিনটা বলে উঠল, আমাকে নিঃশেষ করা এত সহজ না। আমি হচ্ছি কালো যন্ত্রের অধিকারী একজন শক্তিশালী জিন, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তাই বলে সেই জিনটা এখানে এত জোরে তার শক্তি স্থাপন করলো যে সঙ্গে সঙ্গে চারিপাশের নানান জিনিসগুলো ভেঙে যেতে লাগলো। সেখানে কাচের কিছু গ্লাস এবং লাইট ছিল। তার চিৎকারের শব্দে সমস্ত কাচের গ্লাস এবং লাইটগুলো ভেঙে যেতে লাগলো এবং খানিকক্ষণ বাদে পুরো ঘর লণ্ডভণ্ড হয়ে গেল এবং সেই জিনটা সেখান থেকে চলে গেল। দুজন জিন সহকারে ধরেও তাকে কোনো কিছুই করা যায়নি এবং সে এখান থেকে পালিয়ে গিয়েছে। তখন মারিয়া খানিকটা স্বাভাবিক হলো এবং সে জ্ঞান ফিরে যখন তাকালো, দেখতে পেল তার মা তার কাছে তাকিয়ে আছে। তখন সে মারিয়ার কাছে জিজ্ঞেস করলো যে, কি রে মা, তুই কেমন আছিস? তোর কোনো সমস্যা হয়নি তো? মারিয়া তার মাকে জড়িয়ে ধরলো, মানে সে এখন সম্পূর্ণ রূপে স্বাভাবিক অবস্থায় এসেছে। এতদিন তাকে বশ করে রাখা হয়েছিল। মারিয়া তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এবং বলল কি যে ওই জিনিসটা আমাকে মেরে ফেলবে, ওই জিনিসটা আমার কাছে প্রতিদিন আসে এবং আমার সঙ্গে খারাপ কাজ করে। তখন মারিয়ার মা তাকে রুমের ভিতরে নিয়ে গেল এবং রুমের ভিতরে নিয়ে তার মেয়েকে জড়িয়ে ধরে রাখলো। মারিয়ার মা বুঝতে পারছে যে মারিয়ার উপর নিশ্চয়ই এতদিন কোনো অত্যাচার হয়েছে এবং সেটা মারিয়ার শরীরের উপর একদম স্পষ্ট। মারিয়ার পিঠে বেশ কিছু খামচির দাগ রয়েছে এবং যে খামচিগুলো রয়েছে সেটা স্বাভাবিক কোনো খামচি নয়, বরঞ্চ প্রায় 6 আঙ্গুল এবং লম্বা আঙ্গুল দিয়ে আঁচড় দেওয়া সেই দাগ দেখে মারিয়ার মা আঁতকে উঠল, কারণ হচ্ছে তার পুরো শরীর ভর্তি এরকম অবস্থা। তারপর মারিয়াকে তার মা গোসল করাতে নিয়ে গেল। গোসল করাতে নিয়ে গিয়ে দেখে সে অবাক। মারিয়ার স্তনের ওপর, মারিয়ার উরুতে, পায়ে এবং সমস্ত জায়গায় তার মেয়েকে কি অবস্থা করেছে সবকিছু দেখে মারিয়ার মা একদম আঁতকে উঠল। বলল কি যে, তুই এই কথা এতদিন আমাদেরকে কেন বলিসনি, বা শুরুতে যেদিন ঘটেছিল সেদিন কেন বলিসনি? মারিয়া তখন বলতে লাগলো যে, আমি কিভাবে বলবো? ওই জিনিসটা আমাকে প্রথম ভয় দেখাতো এবং আমাকে নানান জায়গায় নিয়ে বলতো কি যে, তুই যদি কোনো কিছু বলিস তাহলে কিন্তু আমি তোকে এইখানে সারা জীবন রেখে দিব। তুই এখন তোর বাবা মার সাথে আছিস, সেখানেই রাখবো, বদলে তোর শরীরটা আমি ভোগ করবো। এবং সে আমাকে সম্পূর্ণ পুরো বশ করে রেখেছিল। আমার কেন যেন তার বশে থাকতে ইচ্ছে করতো এবং তার স্পর্শ ভালো লাগতো। এটা শুধুমাত্র মনে হয় সে বশ করে রেখেছিল এই কারণে হতো, কিন্তু সেই বিষয়গুলো এখন চিন্তা করলে আমার সত্যি অনেক ঘৃণা হচ্ছে। আমি আমার সতীত্ব হারিয়েছি মা। এই কথা বলার পর মারিয়া কান্না করে তার মাকে জড়িয়ে ধরল। গোসল টোসল করিয়ে তার মা তাকে খাইয়ে দিল এবং বলল কি যে, এখন থেকে তুই আমার সঙ্গে থাকবি। মারিয়ার শরীর অনেকটা ভেঙে পড়েছে। রাত তখন বেশ খানিকটা গভীর, সকলে ঘুমিয়ে পড়েছে। খানিকক্ষণ বাদে মারিয়ার মার চিৎকারে সকলের ঘুম ভেঙে গেল। সে আলেম এবং সেই জিনগুলো তখনও সেই বাড়ির মধ্যে ছিল। ঘুম ভেঙে গেল এই কারণ হচ্ছে
মারিয়ার মা দেখতে পেল যে মারিয়া বিছানা থেকে প্রায় 7-8 হাত উপরে একদম দেয়ালের সঙ্গে লেগে আছে। সকলে যখন দৌড়ে আসলো দেখলো মারিয়ার শরীর আসলে বিছানা থেকে বেশ খানিকটা উপরে ভাসছে এবং সেটা ওরা সবাই একদম স্পষ্টভাবে দেখছে। তারপর মারিয়া একদম সোজা হয়ে গেল। তারপর সে দাঁত বের করে খিলখিল করে হাসতে লাগলো। সে আলেম সে মারিয়ার দিকে তাকিয়ে আছে। তারপর মারিয়া দরজার একদম ওপর দিয়ে উড়ে ওইখান থেকে বেরিয়ে গেল। মারিয়া শূন্য হাসছে। এটা দেখে মারিয়ার মা একদম অজ্ঞান হয়ে গেল। তার মেয়েকে এত যত্ন করে তার নিজের কাছে রেখেছে যাতে করে কোনো সমস্যা না হয়, কিন্তু সেই জিনটা যেমনটা করার ঠিক তেমনটাই করে ফেলেছে। তারপর সেই জিনটা ওইখান থেকে মারিয়াকে একদম ঘরের বাইরে নিয়ে গেল। সকলে মারিয়ার পেছন পেছন যেতে শুরু করলো, তার সেই উড়ন্ত শরীরের পেছন পেছন। সেই জঙ্গলের ভেতর দিয়ে হারিকেন নিয়ে সকলে ছুটতে লাগলো। সেই সময়কাল এমন ছিল যে সেখানে বিদ্যুতের ব্যবস্থা তেমন ছিল না। মারিয়া সেই আলো এবং বাতাসের গতিতে যেন ছুটছিল। জঙ্গলের কোন দিকটায় সেই জিনটা তাকে নিয়ে গেল কিছুই বোঝা যাচ্ছিল না। সকলে ভয় পেয়ে গেল। মারিয়ার ভাই, এমনকি ওই বাড়িতে যত কাজের লোক ছিল এবং যারা ছিল সকলেই মারিয়ার সেই শরীরটা জঙ্গলের ভেতরে খুঁজতে লাগলো। খানিকক্ষণ বাদে একজন লোক, মানে হচ্ছে গিয়ে ওই বাড়ির একজন কাজের লোক, একটা কান্নার শব্দ শুনতে পেল। সে শুনতে পেল গাছের ওপরে কেউ একজন কান্না করছে এবং সে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে সকলকে ডাকলো। সকলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, কারণ এই বিরান জঙ্গলে এত বড় গাছের মধ্যে দিয়ে মারিয়াকে কোন দিকে নিয়ে গিয়েছে কেউ কিছু বুঝতে পারছে না। সে চিৎকার করার সঙ্গে সঙ্গেই সকলে সেদিকে দৌড়ে আসলো। দেখলো মারিয়া প্রায় মাটি থেকে 10-12 ফিট উপরে একটা গাছের মগডালে বসে আছে এবং সেই গাছের মগডাল বসে সে বলছে যে, বাবা আমাকে বাঁচাও বাবা, ও আমাকে মেরে ফেলবে বাবা। তারপর সকলে যখন সেখানে জড়ো হলো, সকলে দেখতে পেল মারিয়া সেই মগডালের গাছে বসে আছে এবং সে বসে বসে সেখানে কান্না করছে। সকলে যখন উপস্থিত হলো তখন সে খিলখিল করে হেসে দিল এবং মারিয়ার কণ্ঠ থেকে তখন সেই পুরুষালী জিনের কণ্ঠটা বেরিয়ে আসতে লাগলো। বলল কি যে, বাবা আমাকে বাঁচাও বাবা, তোর মেয়েকে কোনোদিন ফেরত পাবি না, তোর মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাব এবং দেখিস তখন কি হয়। এরকম পরিস্থিতিতে সবাই ভয় পেয়ে গেল। তখনই দৌড়ে এসে আলেম লোকটা চলে আসলো এবং এসে দূর থেকে দোয়াপড়া বান সেই মারিয়ার দিকে এবং জিনটার দিকে মারতে লাগলো। সঙ্গে সঙ্গেই সেই জিনটা ওমা বলে চিৎকার দিয়ে মারিয়ার শরীর ছেড়ে দিল। মারিয়া তখন গাছের মগডালে বসে আছে, সেটা সে নিজেও জানে না। সে সঙ্গে সঙ্গেই তার গাছের সেই একটা ডাল ধরে ফেললো, কারণ মারিয়া তখন সজাগ হয়ে এসেছে। মারিয়া অনেকখানি উপরে ঝুলছে। সঙ্গে সঙ্গেই 3-4 জন গাছে উঠে গেল এবং গাছে উঠে মারিয়াকে একটু একটু করে নামাতে লাগলো। মারিয়া ভীষণ ভয় পেয়েছিল এবং সে এত পরিমাণ ছিটকে ছিল যে সে শুধুমাত্র কান্না করছিল। তাকে ধরে টরে ঘরের ভেতরে নিয়ে আসা হলো। সেই আলেম হুজুরটি ওই দিনকে ওই বাড়িতেই অবস্থান করছিল। থাকা অবস্থায় যদি এরকমটা হয় তাহলে না থাকা অবস্থায় কি হবে সেটা সকলেই বুঝতে পারছে এবং মারিয়ার সঙ্গে কি ঘটতে চলেছে কিছুই বোঝা যাচ্ছে না। 7 গোত্রের এইসব জিনগুলো অনেক বেয়াদব হয় এবং সেই সাথে এরা অশ্বরেরই হয়। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি দেখে চারিদিকে যেন একটা অন্যরকম শোরগোল পড়ে যায় এবং মারিয়াদের বাড়িতে সেই রাত কেউ ঘুমায় না, কারণ হচ্ছে সবাই চিন্তা করতে থাকে কখন সেই জিনগুলো চলে আসবে। হুজুরের সঙ্গে যে জিনগুলো ছিল সেই জিনগুলোর সঙ্গে আরও বেশ কিছু জিন সেখানে ডাকা হলো এবং পুরো রাত সেই বাড়িতে পাহারা দেওয়া হলো, কারণ ওই জিনটা ছিল অন্যান্য সকল জিনেদের থেকে অনেক বেশি শক্তিশালী এবং সে যে কোনো সময় এসে মারিয়াকে নিয়ে যাবে এবং মারিয়াকে মূলত নিয়ে যাওয়ার জন্যই সে আজকে রাতে এসেছিল। কারণ সে বুঝতে পেরেছিল যেহেতু সকলে জেনে গিয়েছে সেহেতু ওকে সে নিয়ে যেতে পারবে না এবং চেষ্টা করেছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনো একটা বন্ধনের কারণে সে তাকে নিয়ে যেতে পারেনি। যাই হোক, এরকম করে সারা রাত কেটে যায় এবং পরের দিন ফজরের আজান হওয়ার পরে সকলে নামাজ পড়ে মারিয়াকে দোয়া করতে লাগে এবং ওই দিনই সকালবেলা গাড়ি যোগে মারিয়াকে নিয়ে যাওয়া হয় শহরে বড় একজন আলেমের কাছে। সেটা হচ্ছে চিটাগাং শহরের একজন বড় আলেম ছিল, সেই আলেমের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই আলেমটি তৎকালীন সময়ে এক প্রকার জিনেদের অনেক অংশই শাসন করত। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয়, কিন্তু রাস্তার মধ্যে হয় আরও অনেক বিপত্তি, কারণ জিনটা ছিল প্রচণ্ড বেয়াদব এবং খারাপ একটা জিন। সেটা রাস্তার মধ্যে যাবার সময় গাড়ির হাওয়া ছেড়ে দিয়েছিল, কারণ গাড়িটা একটা জায়গায় তেল নেওয়ার জন্য যখন দাঁড়ানোর সময় সে ইচ্ছে করেই গাড়ির হাওয়াগুলো ছেড়ে দিল। তারা যখন বুঝতে পারলো যে জিনটা তাদের পিছু পিছু আছে এবং জিনটা কোনোভাবেই তাদের গাড়ির পিছু ছাড়ছে না, তারপর একটা দোকানের কাছে নিয়ে গাড়িতে হাওয়া দেওয়া হলো। হাওয়া দেওয়ার পরে গাড়ির ওপরে কে যেন জোরে জোরে শব্দ করছিল
মারিয়া তখন ভয়ে চিৎকার করছিল, কারণ মারিয়া তার মায়ের বুকের মধ্যে শুয়ে থাকলেও সেই জিনটা যে উপস্থিত হয়েছে সেটা সে খুব ভালোভাবেই বুঝতে পারছে। সেই হুজুরের জিনগুলো তার সঙ্গে পেরে উঠছিল না। হুজুরের সঙ্গে প্রায় 6-7টা জিন ছিল, কিন্তু সেসব জিনগুলো ছিল সাধারণ জিন এবং ভালো জিন। সেই শক্তিশালী এবং খারাপ জিনটার সঙ্গে তারা পেরে উঠছিল না। সেই জিনটা ওই ছোট ছোট যেসব জিনগুলো ছিল কম পাওয়ারফুল, তাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু তারা পিছু করতে থাকে। কিন্তু সেই জিনটা নানানভাবে বাধা দেওয়ার চেষ্টা করছিল, যেন কোনোভাবেই সেই আলেমের বাড়ি পর্যন্ত তাকে না নিয়ে যাওয়া হয়, কারণ সেখানে নিয়ে গেলেই ও হেরে যাবে এবং ওকে বন্দিও করা হতে পারে, এবং শুধু তাই নয়, ওকে ওইখান থেকে মেরেও ফেলা হতে পারে। সে শুধুমাত্র সেই ভয় পাচ্ছিল। পুরো রাস্তাতে যাওয়ার পথে অসংখ্যবার তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং গাড়ির নানান ধরনের ক্ষতি করার চেষ্টা করেছে। হুজুর শুধুমাত্র ড্রাইভারকে বলছিল, তুমি ভয় পেও না, তুমি সোজা গাড়ি চালিয়ে যাও, শুধুমাত্র গাড়ি থামাবে না, গাড়ি থামালেই ও কোনো একটা ক্ষতি করার চেষ্টা করবে। তারপর শেষমেশ সেই বাড়ির কাছে পৌঁছেই যাবে। ঠিক তখনই গাড়িটা আচমকা স্টার্ট বন্ধ হয়ে গেল। মারিয়ার বাবা মা কিংবা সে আলেম কিছুই বুঝতে পারছিল না, কারণ ওই জিনটা গাড়ির পেছনে যেদিক দিয়ে ধোঁয়া বের হয় সেদিকে কোনো একটা জিনিস ভরে রেখেছিল, যার কারণে সেই গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। ড্রাইভার বের হওয়ার সঙ্গে সঙ্গেই ড্রাইভারকে ধরে সেই জিনটা একদম উঁচু করে ফেললো এবং উঁচু করে সেই জিনটাকে দূরে ছিটকে ফেলে দিল। এবং ততক্ষণে গাড়ি থেকে সকলে নেমে গিয়েছে। গাড়ি থেকে যখন নামলো, মারিয়া গাড়ির ভেতরে একা রয়েছে এবং তার মায়ের সঙ্গে। ঠিক তখনই অদৃশ্য একটা শক্তি মারিয়াকে টানতে লাগলো। মারিয়া তখন বলছিল, আমি যাব না, আমি যাব না, কিন্তু ততক্ষণে মারিয়াকে গাড়ির ভেতর থেকে বের করে শূন্যে ভাসিয়ে সেই জিনিসটা একদম আচমকা গায়েব হয়ে গেল। সকলে চিৎকার চেঁচামেচি করতে লাগলো, কি ব্যাপার, কি হচ্ছে, এটা কি হলো, মারিয়া কোথায় গেল? তারপর ড্রাইভার উঠে এসে দেখলো গাড়ির পেছনে তারা কোনো কিছু একটা ঢুকিয়ে রেখেছে, যে দিক দিয়ে ধোঁয়া বের হয়। সেটা বের করে তারা সঙ্গে সঙ্গে আর একটু দেরি না করে চলে গেল সেই আলেমের বাড়িতে, যেটা কিনা বড় একজন পীর ছিল এবং জিনেদেরকে নিয়ন্ত্রণ করতে পারত। সেই আলেমের সাগরেদ ছিল আর কি। তো সেই সাগরেদ মানে হচ্ছে গিয়ে মারিয়ার বাবার বন্ধু তার কাছে গিয়ে বললেন যে এরকম এরকম ঘটনা, এবং আমাদের মেয়েকে একটু আগে আপনার এলাকা থেকেই অমুক জিন তুলে নিয়ে গিয়েছে, আমি তার শক্তির সঙ্গে পেরে উঠছি না, এই কারণে আমি আপনার কাছে নিয়ে এসেছি। তখন সেই মুরব্বী লোকটা, উনি অনেক বয়স্ক ছিল, উনি বলে কি যে এই দুষ্টু জিনটা এর আগেও অনেককে বিরক্ত করেছে, একে এবার একদম কঠিনতর শাস্তি দিতে হবে, না হলে এ একদমই শুধরাবে না। তখন তিনি চোখ বন্ধ করে কোনো দোয়া দরুদ পড়তে লাগলেন এবং হাওয়ায় হাত ঘোরানোর সঙ্গে সঙ্গেই পুরো রুমটার সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল এবং কালো হয়ে বেশ কিছু ছায়ামূর্তি রুমের চারপাশে দাঁড়িয়ে পড়ল। তাদের গায়ে এক ধরনের কালো পোশাক পরা এবং ঘোমটা দেওয়া। এরা নিশ্চয়ই এই হুজুরের পালিত জিন, যে জিনেরা স্বাভাবিক জিনগুলো থেকে অনেক বেশি শক্তিশালী এবং ওদের থেকে পারার মতো জিন। মারিয়ার মা সেই লোকটার সামনে কান্না করতে লাগলো, বলল কি যে আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসুন। তারপর সেই মুরব্বী লোকটা এবং সেই আলেম জিন এবং মারিয়ার বাবা, এই তিনজনে মিলে সেই জিনেদের কাছে উপস্থিত হলেন এবং বললেন, চলো আমাদেরকে নিয়ে চলো সাদ গোত্রের কাছে এবং সেখানকার অমুক দুষ্টু জিনের বাড়িতে, যেখানে সে আমাদের মেয়েকে নিয়ে গিয়েছে। সকলে সেখানে চোখ বন্ধ করলো এবং চোখ বন্ধ করার পর মনে হচ্ছিল যে তারা সেখানে হাওয়ায় ভাসছে এবং তিনজনেই এমন একটা জায়গায় উপস্থিত হলেন যে জায়গাটা মারিয়ার বাবার আসলে সম্পূর্ণরূপে অচেনা ছিল এবং সম্পূর্ণ একটা মরুভূমির মতো জায়গা, যে জায়গাতে গাছপালা খুব বেশি একটা নেই, বড় বড় পাথর রয়েছে শক্ত শক্ত, এবং এমন জায়গা যেখানে অনেক দূর দূরান্তে একটি একটি ঘর রয়েছে এবং সেই ঘরগুলো ত্রিকোণা এবং কি তৈরি ধাতু দিয়ে তৈরি সেটা বোঝা যাচ্ছে না। তখন সেই আলেম বড় মুরব্বীটা বলে উঠলেন যে এটা হচ্ছে জিনেদের এলাকা এবং এখানে ইবলিশ শয়তানের গোত্রের যেসব জিনেরা আছে তারা এখানে বসবাস করে। তাদেরকে শাস্তিস্বরূপ আল্লাহ এই অঞ্চলে রেখেছেন এবং তারা এই অঞ্চল থেকে নানান ধরনের শয়তানি কার্যক্রম করে বেড়ায় ইবলিশের নির্দেশে, এরকমটাই তিনি জানালেন। তারপর সেই মুরব্বী লোকটা চলে গেলেন ওই গোত্রের যে শক্তিশালী সর্দার জিন ছিল তার কাছে এবং যাওয়ার পরে তিনি তার কাছে বললেন যে আপনার এলাকার একজন জিন এরকমভাবে সবাইকে বিরক্ত করছে, আপনি কি এটার বিরুদ্ধে কিছু করবেন নাকি আমি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। লোকটা ছিল অনেক বেশি শক্তিশালী এবং খুব বড় একজন জিনেদের আলেম এবং জিনের অনেক অংশ সেই নিয়ন্ত্রণ করত, যার কারণে সাদ গোত্রের যে সর্দার ছিল তিনিও তাকে ভয় পেতেন এবং বলতেন যে কেউ এমন জিন যে কিনা আপনার সঙ্গে বেয়াদবি করছে, আমি তো কিছুই বুঝতে পারলাম না, তার নাম কি?
তখন সেই হুজুরটা বলে উঠলেন তার নাম অমক এবং আমি তাকে দেখেছি, সে আমাদের সকলের সঙ্গে বেয়াদবি করেছে। আমরা তাকে যেতে বলেছি, এমনকি এই হুজুরের মেয়েকে সে বশ করে রেখেছে এবং তার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছে। শুধুমাত্র চেষ্টা করেনি, দীর্ঘদিন ধরে করেওছে এবং সে বলেছে সে নাকি তাকে বিয়ে করবে এবং তাকে তুলে নিয়ে এসেছে আপনাদের এখানে। আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি। সঙ্গে সঙ্গেই সেই জিনের সর্দার বলে উঠলেন যে আমাদের গোত্রের জিনগুলো খারাপ, কিন্তু এরকম খারাপ শুধুমাত্র কয়েকজনই আছে, তাদের মধ্যে থেকে আমি কয়েকজনকে ধরে আনার ব্যবস্থা করছি, আপনারা দয়া করে অতিথি আপ্যায়ন গ্রহণ করুন। তিনি বললেন কি যে অতিথি আপ্যায়ন গ্রহণ করার জন্য আমরা আপনাদের এখানে আসিনি, আপনি দ্রুত আমাদের মেয়েকে ফিরিয়ে দিন, আর যদি ওই জিনটা কোনোভাবেই আমাদের মেয়ের আশেপাশের ঘোরাফেরার চেষ্টা করে তাহলে কিন্তু আমি ওই জিনটাকে হত্যা করব, সেটা আপনি মাথায় রেখেন, আর আপনি আমার ক্ষমতা সম্পর্কে কিন্তু জানেনই। তখন সেই জিনটা বলে উঠল, সর্দার জিনটা, যে আমি জানি এবং আপনার সঙ্গে লাগতে আসার দুঃসাহস আমাদের নেই, তাই আমি সমস্ত ব্যবস্থা করছি। তারপর তাদেরকে বসতে দেওয়া হলো। খানিকক্ষণ বাদে বেশ কয়েকটা জিনকে হাজির করা হলো। সেই জিনেদের মধ্যে একটা জিনও নেই যে কিনা ওই মারিয়াকে তুলে নিয়ে এসেছে। তার মানে সেই জিনটা মারিয়াকে তুলে নিয়ে কোথাও একটা গিয়েছে, যে জায়গা সম্পর্কে কেউ জানে না, কারণ হুজুর জানে যে যদি ওই হুজুরের কাছে পর্যন্ত পৌঁছায় তাহলে সেই জিনটা নিশ্চয়ই তাকে নিয়ে লাপাত্তা হয়ে যাবে। এবং সেই সর্দার জিন সমস্ত জিনেদেরকে চারিপাশে একদম লাগিয়ে দিল, যেখানে যেখানে যাওয়া সম্ভব সেখানে সেখানে। ওদিকে সেই শয়তান জিনটা মারিয়াকে নিয়ে একটা বিরান জঙ্গলের একটা ছোট্ট কুঠে ঘরে বসে আছে। কারণ হচ্ছে জিনটা জানে যে তার ঘনক্ষণ ঘনিয়ে এসেছে এবং সে যদি তাকে নিয়ে তার নিজের আস্তানায় যায় তাহলে তার নিজের গোত্রের লোকজনই তাকে ধরতে পারবে না এবং তাকে মেরে ফেলবে। এবং এটাই সে চিন্তা করেছে, কারণ তারা যে বড় আলেমের কাছে গিয়েছে সেই আলেমটা শক্তিশালী এবং তার সম্পর্কে তার ধারণা আছে। এই কারণে সে তাকে নিয়ে পৃথিবীর অন্য একটা প্রান্তে বিরান অঞ্চলে এসে বসে আছে। কিন্তু এই জিনেদের শক্তি অনেক, তারা চারিদিকে যে কোনো স্থানে খোঁজ করে তাকে বের করতে পারবে এবং ঠিক তেমনটাই হলো। সে যখন মারিয়ার সঙ্গে খারাপ কাজ করার জন্য সদ্য লিপ্ত হবে তখনই 4-5টা জিন এসে তাকে ধরে ফেললো এবং বলল কি যে তুই এখানে, তোকে সর্দার তলব করেছে। তখন সেই খারাপ জিনটা বুঝে ফেলল যে কিসের কারণে সর্দার তাকে তলব করেছে এবং সঙ্গে সঙ্গেই সে সেখান থেকে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু কোনোভাবেই তাকে ধরতে পারলো না, কারণ জিনটা ছিল বেশখানি শক্তিশালী এবং সে মারিয়াকে রেখে সেখান থেকে পালিয়ে গেল। তারপর সকল জিনগুলো মারিয়াকে ধরে সেই আস্তানায় নিয়ে আসলো। মারিয়ার সকল জিনগুলোকে দেখে ভয় পাচ্ছিল এবং ভয়ে সে একদম অজ্ঞান হয়েছিল। সেই 3টা জিন মারিয়ার দেহখানা একদম তুলে নিয়ে আসলো তার বাবার কাছে। তার বাবা তার মেয়েকে দেখে বুঝতে পারলো যে তার সঙ্গে নিশ্চয়ই অত্যাচার করা হয়েছে, এই কারণে সে ভয়ে একদম অজ্ঞান হয়ে আছে। তার চোখে মুখে পানি ছেটানোর পর সে খানিকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো এবং তার বাবাকে বলল, ওই জিনটা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও বাবা, ওই জিনটা আমার ক্ষতি করছে, ওই জিনটাকে এই বলে সে আবার অজ্ঞান হয়ে গেল। তারপর মারিয়ার বাবা বলল কি যে আমরা যে কোনো মূল্যে ওই জিনটাকে আমাদের কাছে চাই এবং ওকে আমি নিজে হাতে হত্যা করব। ও এত বড় একটা কাজ করেছে আমার মেয়ের সঙ্গে, ওর শাস্তি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ছি না। তখন সেই সর্দার বললেন, আমি আশ্বাস দিচ্ছি যে ওই জিনটা আর কোনোদিন আপনার মেয়ের কাছে যাবে না এবং ও যদি আমাদের গোত্রের হাতে ধরা দেয় তাহলে নিজের হাতে আমি তাকে শাস্তি দিব, সেটা আপনি ধরে রাখেন। খানিকক্ষণ বাদে যখন হুজুর এবং সকলে চলে যাচ্ছিলেন ঠিক তখনই সেই জিনটাকে 4-5টা জিন ধরে নিয়ে আসলো। ধরে এনে সকলের সামনে উপস্থিত করা হলো। মারিয়ার বাবা সেই জিনটাকে দেখে তাকে মারতে ছুটে গেল, কিন্তু ততক্ষণে সকলে তাকে আটকে ফেলেছে। তারপর সেই জিনটা বলতে লাগলো যে সর্দার, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। তখন সেই মুরব্বী আলেম লোকটা বললেন কি যে তোর কোনো ক্ষমা নেই, তোকে এর আগে আমি ওয়ার্নিং করেছিলাম কিন্তু তুই সেই ওয়ার্নিং শুনিসনি, তোকে এখন মৃত্যুবরণ করতেই হবে। তারপর সকলের সামনে সেই আলেম জিনটা দোয়াদুরি পড়তে লাগলো এবং একটা আগুনের গোল্লা বানিয়ে সেই জিনটার গায়ে দিতেই সেই জিনটা একদম ছাই হয়ে ভস্ম হয়ে গেল। এটা দেখে সকলে সেখানে ভয় পেয়ে গেল, কারণ এই লোকটির ছিল অসীম ক্ষমতা এবং জিনেদেরকে লালন পালন করার অসীম জ্ঞান ছিল এবং এই কারণে সাত গোত্রের এত বড় সর্দার হয়েও সেই জিনটা এই বড় আলেমকে ভয় পেত। যারা সেই লোকের শাগরেদ রয়েছে তারা এখন পর্যন্ত জিনেদের একদম বাপ বলা চলে, কারণ হচ্ছে যে কোনো খারাপ জিনেদের যে কোনো কিছু তারা করতে পারে। তারা এখনো চট্টগ্রামের ওইসব অঞ্চল দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনকি তাদের শাগরেদ গুরু পুরো বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব বিষয়ে আমি বলতে পারছি না, কারণ কিছু বিধি নিষেধ আছে।
যাই হোক, পরের ঘটনায় চলে যাই। সেই হুজুরটি এখন মারা গিয়েছেন, মানে হচ্ছে তিনি আজকে থেকে প্রায় 14 বছর আগে মারা গিয়েছে, কিন্তু তার বিদ্যা এবং সমস্ত কিছু সে তার শাগরেদ এবং তার ছেলের মাঝখানে দিয়ে গিয়েছে এবং তারাই এখন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে থাকে। তিনি হয়তো অনেক প্রসিদ্ধ একজন কেউ, কিন্তু তার নাম আমি বলতে পারছি না। যাই হোক, পরবর্তী ঘটনায় চলে যাই। তারপর সেই জিনটা সেখানেই মারা গেল এবং সেই জিনটা অতিরিক্ত বার বেড়েছিল, কিন্তু সেই জিনটা জানতো না যে সে কার সঙ্গে পাঙ্গা নিয়েছে। কারণ ওই এলাকার চট্টগ্রাম অঞ্চলের সবথেকে বড় বক্তাদের মধ্যে তৎকালীন সময়ে মারিয়ার বাবা ছিল একজন এবং তার বন্ধু বান্ধব এবং সকলে ছিল আলেম, এবং জিনটা এরকম একটা মেয়ের সঙ্গে এরকম একটা কিছু করে পার পেয়ে যাবে সেটা কখনোই সম্ভব না। তারপর তারা সেখান থেকে চলে আসলো মারিয়াকে নিয়ে যখন তার মায়ের কাছে দেওয়া হলো, মারিয়া প্রচণ্ড ভয় পেয়েছিল এবং মারিয়াকে তাকে নিয়ে বাড়ি পর্যন্ত চলে যাওয়া হলো আর কি। বাড়িতে যাওয়ার পর মারিয়া এত পরিমাণ ভয় পেয়েছিল যে তাকে নিয়মিত কাউন্সিলিংয়ের জন্য তখন ডাক্তার দেখানো হতো। বিদেশ থেকে একজন বড় ডাক্তার আসতো, সেই ডাক্তারের কাউন্সিলিং করানো হতো এবং কাউন্সিলিং করানোর পরেও মারিয়া ঠিকঠাক মতো সুস্থ হয়ে উঠতে পারেনি। কারণ হচ্ছে মারিয়া ভয় পেত, আর যখনই মারিয়ার বিয়ে দেওয়ার কথা আসতো, প্রসঙ্গ আসলেই মারিয়া ভয় পেত। কারণ মারিয়া সেসব রাতের কথা একদমই ভুলতে পারে না, যে রাতে তার সঙ্গে জোর জবরদস্তি করে শারীরিক সম্পর্ক করা হতো। প্রথম রাতে তাকে যে পরিমাণ ব্যথা দেওয়া হয়েছিল, সেই ব্যথা সে কোনোদিনই ভুলতে পারবে না এবং সে আসলে এইসব কারণেই বিয়ে করতে ভয় পায়। কারণ তার স্বামীও যদি তাকে ওরকমভাবে ব্যথা দেওয়ার চেষ্টা করে বা তার সঙ্গে জোর জবরদস্তি করে কোনো কিছু করার চেষ্টা করে, তখন সে সেটা হয়তো ট্রমার মতো তার মস্তিষ্কের মধ্যে একদম গেঁথে থাকবে। তারপর আর কি মারিয়ার সুস্থ স্বাভাবিক হতে প্রায় 2 বছরের মতো সময় লাগলো, কিন্তু ততদিনেও মারিয়া অনেকটা ভয় পেয়ে রাতে জেগে উঠত এবং তার মাথার ভেতর থেকে সেই ট্রমাটা সরছিল না। একটা পর্যায়ে মারিয়ার সঙ্গে একটা অদ্ভুত এবং ম্যাজিক্যাল ঘটনা ঘটল। সেটা হচ্ছে মারিয়া একটা ছেলের প্রেমে পড়ে গেল। সেই ছেলেটাই তাকে ওই বিপদ থেকে উদ্ধার করেছিল এবং সেই ছেলেটা আর কেউ নয়, ওদেরই বাড়ির এক কাজের লোকের ছেলে, যে কিনা খুবই দেখতে সুদর্শন ছিল এবং ভালো ছিল। মারিয়ার সঙ্গে কাজ করতে এসে মাঝে মধ্যেই কথা বলতো, গার্ডেনে যখন বসে থাকতো এবং বসে থাকা অবস্থায় যখনই মারিয়ার সঙ্গে গল্প করতো, মারিয়ার সঙ্গে ওই ছেলের গল্প করতে ভালো লাগতো, সে তাকে সুস্থ স্বাভাবিক করার জন্য তার সঙ্গে গল্প করতো। কিন্তু মারিয়া এক পর্যায়ে সেই ছেলেটার প্রেমে পড়ে যায় এবং প্রেমে পড়ে যাওয়ার পরে মারিয়ার বাবা মা যখন বিষয়টা জানতে পারে, মারিয়াকে তো অন্য কোথাও বিয়ে দিতে পারছিল না। কারণ হচ্ছে মারিয়ার এই ঘটনা অলমোস্ট প্রায় সবাই জানা অবস্থায় ওই বিয়ে করতে অনেকে রাজি থাকলেও মারিয়া এই বিষয়টাকে একদমই মেনে নেওয়ার মতো ছিল না। কারণ হচ্ছে মারিয়া নিজেই এই সব বিষয়ে ভয় পেত। তারপর সেই কাজের লোকের ছেলের সঙ্গেই মারিয়ার বিয়ে দেওয়া হলো এবং মারিয়া এরপরে খানিকটা সুস্থ স্বাভাবিক হয়ে উঠল। যদিও প্রথম কয়েক রাত মারিয়ার পাশে যখন সেই ছেলেটা ঘুমাতো, প্রথম সে আঁতকে উঠত, কিন্তু যেহেতু ভালোবাসার মানুষ ছিল সেহেতু মারিয়ার তেমন কোনো ভয় ভীতি তখন লাগতো না এবং আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে উঠতে লাগলো। পরবর্তীতে বেশ কয়েক বছর পর মারিয়ার একটা সন্তান হয়েছে এবং সেই সন্তান এবং স্বামী নিয়ে মারিয়া এখন তার নিজের বাড়িতেই সুখে আছে। কারণ হচ্ছে সেই কাজের লোকের স্থায়ী কোনো ঠিকানা ছিল না, এইখানেই তার বাবার সঙ্গে সে কাজ করত, যার কারণে মারিয়াকে বিয়ে করার পরে তার বাবাকে তো অব্যাহতি দেওয়া হয়েছেই, পাশাপাশি সেই ছেলের কপালও খুলে গিয়েছে। তো যাই হোক, সেই ছেলেটা কিন্তু মারিয়াকে কিন্তু উদ্ধারই করেছে। কারণ হচ্ছে মারিয়া কিন্তু কখনো বিয়ে করার এই ভয়টা কাটাতে পারতো না, শুধুমাত্র এই ছেলেটার কারণে কাটাতে পেরেছিল এবং পরবর্তীতে সেই ছেলেই এখন সেই বাড়ির মালিক বলা চলে। মানে হচ্ছে সেই বাড়ির অর্ধেকাংশ মারিয়ার নামে তার বাবা লিখিয়ে দিয়েছিল এবং এখন পর্যন্ত মারিয়া সেই অঞ্চলেই বসবাস করে। মারিয়া এখন বৃদ্ধ হয়েছে, মারিয়ার বেশ কয়েকটা সন্তান আছে এবং মারিয়া এখন পর্যন্ত সেই ঘটনা মনে করলে তার ভেতরটা একদম আঁতকে ওঠে। মারিয়াকে কখনো তার স্বামী একা ছেড়ে যায়নি, কারণ হচ্ছে মারিয়ার যেসব ঘটনা ঘটেছিল সেসব ঘটনা অবশ্যই অন্য কারোর সঙ্গে না ঘটুক কখনো। এরকম অসংখ্য জিন আছে, সাদ গোত্র আছে, সামুদ গোত্র আছে এবং উরুদ গোত্র আছে। এসব গোত্রের জিনেরা বেশ খানিক খারাপ হয় এবং আমি বলবো যে যারা জিনের দেখা পেতে চান, বিশেষ করে আমার শ্রোতা বন্ধুদের মধ্যে যেসব মেয়ে অডিয়েন্স আছেন, তারা এসব বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ হচ্ছে জিনেরা যে শুধুমাত্র ভালো হয় এমন না। আমি ভালো ভালো গল্প তৈরি করি বা মানুষের সঙ্গে ভালো ভালো ঘটে বলে আপনার সঙ্গে যে ভালোটা ঘটবে এমনটা কিন্তু কখনোই না। মেয়ে মানুষদেরকে বলে রাখছি, আপনারা এই সমস্ত জিনিসগুলো কখনোই করবেন না। নদীর ধারে যেখানে বিরান জঙ্গল আছে, ওরকম নদীর ধারে গোসল করতে যাওয়া, তারপর একা বিরান জঙ্গলে হাঁটা, সন্ধ্যার পরে চুল খুলে দেওয়া, ভিটা দিয়ে হাঁটা, এরকম জিনিসগুলো আপনারা কখনোই করবেন না।
খারাপ জিনেরা ওই সময়ই মূলত ওঁত পেতে থাকে মেয়েদেরকে দেখার জন্য, এবং ওই সময় জিনেদের বিচরণ সব থেকে বেশি থাকে। সেহেতু সন্ধ্যার পরপর কোনো মেয়ে যদি খোলা চুল রেখে কোনো ভিটার উপর হেঁটে যায় অথবা কোনো বিরান জায়গা দিয়ে হেঁটে যায় যেখানে জিনেরা বসবাস করতে পারে, সেসব জায়গা থেকেই আপনারা জিনেদের আঁচড়ে পড়তে পারেন। সেহেতু আমি বলে রাখছি, আপনারা কখনোই এমনটা করবেন না। সেহেতু আজকের ঘটনা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।